আজকের আমাদের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য সুধীমণ্ডলী এ পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য। বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐতিহ্যবাহী এবং দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল শিক্ষা পরিবার বলবো। অনেকগুলো শাখা, ইনস্টিটিউট, স্কুল, কলেজ, ভার্সিটি, টেকনিক্যাল ট্রেনিং, অনেকগুলো শাখা প্রশাখা আছে। তো ড্যাফোডিল শিক্ষা পরিবারের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাদের নবীনবরণ বা ওরিয়েন্টেশন আজকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ড্যাফোডিল এই শিক্ষা পরিবারের চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী জনাব নুরুজ্জামান সাহেব, এখানে উপস্থিত আছেন নির্বাহী পরিচালক রথীন্দ্র চন্দ্র দাস, এখানে উপস্থিত আছেন মোয়াজ্জেম হোসেন রুবেল, ডেপুটি ডাইরেক্টর। আমার সামনে উপস্থিত এই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সকল নবীন শিক্ষার্থী এবং এর আগের আরও 4টি ব্যাচের সিনিয়র শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রিয় ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি অভিবাদন, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা এই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের এই শিক্ষা প্রতিষ্ঠান, যা দেশের শিক্ষাক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে, সেই শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের পথ চলা, এই পথ চলায় যারা নতুন সাথী হয়ে এই প্রতিষ্ঠানের গৌরবদীপ্ত পরিবারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করলেন, তাদের এই পথ চলা শুভ হোক, সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশা দিয়ে বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই বাঙালি জাতির ইতিহাসের, হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন, বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির স্বপ্নের স্বাধীনতা, এই মহান ডিসেম্বর মাস, বিজয়ের মাস, 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতি বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ঠাঁই করে নেয়। হাজার বছরের আরাধ্য সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমি আজকে এই বিজয়ের মাসে, এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির মহান মুক্তি সংগ্রামে জাতির পিতা যখন পাকিস্তান কারাগারে অবরুদ্ধ, মহান জাতীয় 4 নেতা যারা এই মুক্তি সংগ্রামের জাতির পিতার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে নেতৃত্ব করেছেন,
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, এই মহান চার জাতীয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি মহান মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদকে যারা তাদের রক্ত দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমার 3 লক্ষ মা বোন যারা সর্বোচ্চ আত্মত্যাগ করে আমাদের স্বপ্নের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে কৃতজ্ঞ বাঙালি হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করতে চাই। শুরুতেই যে কথাটি বলতে চাই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য করছি। আমার বক্তব্য করার পূর্বে অনেকগুলো বিশেষণ আমাদের এই ড্যাফোডিল পরিবারের সর্বোচ্চ কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক সবাই বলেছেন। আসলে আমাদের কি পরিচয় ছিল একটু যেন আমরা নিজেরা আমাদের উপলব্ধিতে, আমাদের চিন্তায়, আমাদের মস্তিষ্কে এই ইতিহাসটা যেন ধারণ করি যে আমরা কিন্তু পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ একটি জাতি ছিলাম। আমরা পাকিস্তানের একটি প্রদেশ ছিলাম। আজকে স্বাধীন মুক্ত আমরা এই বাঙালি জাতি এই অবস্থায় ছিলাম না। আমরা ওই পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা, গঞ্জনা, লাঞ্ছনা, অপমান, অবহেলায় আমরা মাথা নিচু করে বঞ্চিত একটি জনগোষ্ঠী ছিলাম। আমরা পড়াশোনা করতাম, সবচেয়ে ভালো রেজাল্ট করেও আমার তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আমরা কেউ সচিব হতাম না। আমরা পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্ট করলেও আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারতাম না। আমরা সবচেয়ে মেধাবী হয়েও আমরা পাকিস্তান সেনাবাহিনীর আমরা মেজর থেকে উপরে উঠতে পারতাম না। আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকেও আমাদের এই পূর্ব পাকিস্তানের সকল সম্পদ লুট করে নিয়ে যাওয়া হতো, পাচার করে দেওয়া হতো পশ্চিম পাকিস্তানে। এই যে ইতিহাস, এটি আমাদের ভাগ্য নিয়ে প্রবঞ্চনার ইতিহাস। আমরা এই বাঙালি জাতি ছিলাম নিগৃহীত। আমাদের এই মুক্তির স্বপ্নসাদ পূরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার কোনো পরিচয়ই আমি এখানে দিতে পারতাম না। আমাদের আজকের এই শ্রদ্ধেয় শিক্ষক এবং যারা কর্তৃপক্ষ, তাদের এই পরিচয় এখানে হতো না। মাথা নিচু করা পূর্ব পাকিস্তানি হিসেবে পরিচয় দিতে হতো। নিজেদের এত বড় প্রতিষ্ঠান গড়া অসম্ভব ছিল। তখনকার সময়ে 22টি পরিবার, সকল ব্যবসা বাণিজ্য, সকল কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। এই ইতিহাসগুলো আমাদের আজকের এই প্রজন্ম যারা শিক্ষা গ্রহণ করতে আসতো, তাদের শিক্ষা অসম্পূর্ণ থাকবে যদি নিজের শিকড়ের ইতিহাস, নিজের জাতিসত্তার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস যদি আমরা সঠিকভাবে জানতে না পারি। আমার পরিচয় কি হতো? খুব জোর একজন কলম পেশা ডাক্তার, জাতীয় সংসদ সদস্য এবং স্বাধীন ভূখণ্ডের, স্বাধীন জনপদের মানুষ। এই পরিচয়টা আমরা কোনোদিনই দিতে পারতাম না। তো আমি এই জন্য এই কৃতজ্ঞ বাঙালি হিসেবে আজীবন আমার রক্তের ঋণ, অস্তিত্বের ঋণ স্বীকার করতে হবে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মহান চার জাতীয় নেতা, 30 লক্ষ শহীদ, আর আমার ওই মা বোনদের প্রতি। এটা যেন আমরা ভুলে না যাই যে হ্যাঁ, আমি আজকে টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করতে এসেছি, এটা এমনি এমনি আসি নাই। এই আসার পিছনে আমাদের পূর্বপুরুষদের অনেক আত্মদানের ইতিহাস আছে, অনেক লড়াই সংগ্রাম,
অনেক দুঃখ কষ্ট, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বীরের জাতি হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা আমাদের ইতিহাস সৃষ্টি করেছি। আমরা বাঙালি জাতি, আমরা মাথা নিচু করার জন্য জন্মগ্রহণ করি নাই, এই কথাটি মনে রাখতে হবে। মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে বাঙালি জাতি আমরা যেন আমাদের পরিচয় দিতে পারি, আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি যেটি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে, সোনার বাংলার সোনার সন্তান হিসেবে গড়ে তুলবে। সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি, আমরা যেন কোনো ইতিহাস বিকৃতি, আমরা যেন কোনো এমন শিক্ষায় শিক্ষিত না হই যে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে, একজন বীরের জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে যেন ব্যর্থ না হই, সেই দিকটি আমাদের খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আমরা পড়াশোনা করছি, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমরা ব্যারিস্টার হব, শিক্ষক হব, ব্যবসায়ী হব, অনেক কিছু হব, কিন্তু প্রথমত মানুষ হতে হবে, সেটি আলোকিত মানুষ। যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন যে সোনার বাংলা হবে এই দেশ, সোনার মানুষ হবে বাঙালির প্রত্যেকটা মানুষ, সেভাবে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমি আজকে এই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সেই আশা নিয়ে আমাকে এই রথীন্দ্রবাবু এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আমার মন্ত্রণালয় অফিসে এসেছিলেন। এখানে বলা উচিত সুলতানা শারমিন লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী ছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেই লিলি সহ রথীন্দ্রনাথ এবং অন্যান্য। তো আমার প্রশ্ন ছিল, কেন আমাকে নিয়ে আপনাদের এই চিন্তাটি বা আহ্বানটি কেন? তো ওনাদের একটি ধারণা, আমি সম্ভবত বেশ আলোচিত কিছু একটা, আমি সেটা জানি না, তবে আমি নিজেকে কিভাবে তৈরি করেছি সেটুকু শুধু আপনাদের সামনে একটু বলতে চাই। হয়তো এই কথাগুলো আপনাদের জীবন চলার পথে কখনো কখনো কোনো কাজে লাগতে পারে। আর যারা আমার কথা শুনছেন না, নিজেদের কথার মধ্যে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো, একটা শিক্ষা প্রথমে গ্রহণ করতে হবে পড়াশোনা করার আগে, সেটি হলো যারা ভালো শ্রোতা না, তারা ভালো বক্তা না, কিচ্ছু হতে পারবেন না। এই শিক্ষাটা আগে গ্রহণ করেন, তারপরে পড়াশোনা করে ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, হোয়াট এভার। তো এই লেসনগুলো আমাদের শিখতে হবে, ম্যানার শিখতে হবে, অ্যাটিকেট শিখতে হবে, অ্যাটিটিউড শিখতে হবে। তো যারা আমরা নিজেদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আগে এই বেসিক শিক্ষাগুলো শিখুন। যারা পরিবার থেকেই শিখে আসে, আমি এটাই বিশ্বাস করি। পাশাপাশি এখন অনেক বড় পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে আসছেন। আপনাদের আচরণ, আপনাদের চালচলন, আপনাদের কথাবার্তার মধ্য দিয়েই বহিঃপ্রকাশ হবে যে আপনারা কোন স্ট্যান্ডার্ড, কোন লেভেলের স্টুডেন্ট। এরকম একটি মাপ বা মেজারমেন্ট খুব এখন থেকেই হবে, এটা খেয়াল রাখবেন। সবাই এমপি মন্ত্রী হবে না, সবার স্বপ্ন একরকম থাকে না, দরকার নেই হওয়ার, কিন্তু যেটা হতে চান সেটা হওয়ার জন্য যেটা লাগবে সেটা এরকম, আমার ধারণা এরকম। আমি বলছিলাম যে আমি নিজেকে যেভাবে ভাবতাম, আমি সবসময় নিজেকে প্রতিদ্বন্দ্বিতায়, প্রতিযোগিতায় ভাবতে পছন্দ করি, যে কোনো জায়গায়, সেটা হোক শিক্ষাগণে, হোক খেলার মাঠে, হোক আলোচনা সভায়,
হোক রাজনীতিতে, হোক ডাক্তারিতে, যেখানেই আমি যাই না কেন, নিজেকে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করার মানসিকতায় তৈরি করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কঠিন। আমার একেবারে ছেলেবেলা আমি কিন্ডারগার্টেন স্কুলে জামালপুরে প্রথম যে কিশোরলয় আদর্শ বিদ্যালয় করতেন, আমার ফেসবুকে বা গুগলসে আমার সব জীবন ইতিহাস বা বায়োগ্রাফি আছে। মুরাদ হাসান এমপি বা এমডি মুরাদ হাসান, ডক্টর মুরাদ হাসান, যে কোনো নামে এখন হাতে যাদের সেই ডিভাইস আছে, মোবাইল আছে, টিপলে এখনই পেয়ে যাবেন। তারপরেও একটু বলি, হয়তো আমার মুখ থেকে শুনলে একটু ভালো লাগতেও পারে যে আশাটি রথীন্দ্র বাবুরা করেছেন, সে আমার কথার মধ্যে দিয়ে আমার এই নবীন শিক্ষার্থীরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে, নিজেদেরকে ওই প্রতিদ্বন্দ্বিতা করার, প্রতিযোগিতা করার মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলবে। তো আমি সেই কিন্ডারগার্টেন স্কুলে প্রথম যখন ভর্তি হই, প্রথম পরীক্ষার সময় আমার অনেক জ্বর আসে, 104। আমাকে পরীক্ষা দিতে দেবে না আমার বাবা মা। বলেছেন এখানে আমাদের নুরুজ্জামান সাহেব যে আমার বাবা একজন মহান মুক্তি সংগ্রামের সময় মুজিবনগর সরকার কর্তৃক নিযুক্ত অস্থায়ী বিচারপতি ছিলেন। শুধু তাই না, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। আমার বাবা একজন আইনজীবী, তৎকালীন জামালপুরের সবচেয়ে প্রথিত যশা আইনজীবী ছিলেন, বারের অ্যাডভোকেট বার বা আইনজীবী সমিতির 7 বার নির্বাচিত প্রেসিডেন্ট, জাতীয় আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সহসভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট দীর্ঘ 22 বছর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, জামালপুরের প্রতিষ্ঠাতা ল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, অনেক পরিচয় তার আছে। তো বাবা পরীক্ষা দিতে দিবে না, তো আমি বললাম না, পরীক্ষা আমি দেবই। তো এর মধ্যে আবার ভমিটিং হচ্ছে, বমিও হচ্ছে। পরীক্ষা দিয়েছি, 4টা পরীক্ষা হচ্ছিল, মনে আছে তখন কিন্ডারগার্টেনে 4টা সাবজেক্টে পরীক্ষা হতো। 4টে সাবজেক্টই পরীক্ষা জ্বর নিয়েই দিয়েছি যথারীতি। এবং পরীক্ষার পরে রেজাল্ট হওয়ার পরে আমি আমার সেকেন্ডের চেয়ে 50 নাম্বার বেশি পেয়ে প্রথম হয়েছি। তো এটা আমার শুরুটা এরকম। তো আমি আমার স্কুল লাইফে সেকেন্ড হওয়ার ইতিহাস আমার খুব কম, কারণ আমি মেনেই নিতে পারতাম না আমি সেকেন্ড হব। আমার বাবা বলতেন ফার্স্ট হতে হবে, না হলে সেকেন্ড, নট থার্ড, তৃতীয় হওয়া যাবে না। তো এটা হচ্ছে বাবার দেওয়া শিক্ষা। এই কথাগুলো আমি এমনভাবে ভাবতাম যে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, I have to compete, and I have to overcome, and yes I can. নিশ্চয় আমি পারতেই হবে, এই আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে। হ্যাঁ, শুধু পড়লেই হবে না। আমি খুব ভালো খেলতাম, খেলাধুলাতে অনেক ভালো ছিলাম, চ্যাম্পিয়ন হতাম, মশাল দৌড় আমি দিতাম, শপথ বাক্য আমি পাঠ করাতাম। হয়তো এগুলো এখন আমি জানি না, এখনকার স্কুল ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, নানান ক্যাটাগরি। তো আমরা তো গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্র, জামালপুর ছিল স্কুলে, তো ওখানে এরকমই ছিলাম। তো সবসময় ভালো রেজাল্ট করতাম, এসএসসিতেও অনেক ভালো করেছি। এখন কেউ জিপিএ 5 টাইপ এগুলো বুঝি না, আমাদের সময় এগুলো ছিল না। আমাদের সময় বাংলাদেশে সবচেয়ে ভালো যারা করতো এদেরকে স্ট্যান্ড করতে বলতো। জানি না এখন এটা আমার এই নবীন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামীর বাংলাদেশ এখানে বসে আছেন, জানা আছে কি তখন স্ট্যান্ড করতো 20 জন মাত্র সারা বাংলাদেশে, হাজার হাজার জিপিএ টিপিএ এগুলো ছিল না। স্ট্যান্ড করতো যারা সবচেয়ে বেশি নাম্বার পাইতো, যারা সায়েন্সের কথা বলছি আমি, যেহেতু এখানে সবাই সায়েন্সেরই নাকি, অন্য তো সাবজেক্টের এখানে ভর্তি হওয়ার সুযোগ নাই, ইঞ্জিনিয়ার হবেন আপনারা। তো
এরপরে স্টার। তো আমরা এসএসসি এইচএসসি সব স্টার। আমি এরপরে নটরডেম কলেজে পড়লাম, এইচএসসি ওখান থেকে শেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেখান থেকে এমবিবিএস, তারপরে ঢাকা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং শেষ করলাম। খুব ইচ্ছা ছিল যে প্লাস্টিক সার্জন হব, কসমেটিক সার্জন কাইন্ড অফ। যারা এখানে বসে আছেন আপনারা হয়তো জানেন সেটা খুব, হ্যাঁ, একজন আমার মনে হয় একজন প্লাস্টিক সার্জন, হি ইজ সার্জন অফ অল অ্যাসপেক্টস। প্লাস্টিক সার্জন সব সার্জারি পারে, তাকেই প্লাস্টিক সার্জন বলে, আমি ওই ব্যাখ্যায় যাব না। কিন্তু আমার রাজনীতি করার খুব ঝোঁক, খুব নেশা। ডাক্তার হতে হবে সেটা তো স্বপ্ন দেখতামই, নাহলে হলাম কেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে 7 দিন পরে ভর্তি বাতিল করে যায়, মেডিকেলে ভর্তি হয়েছে। আমি বুয়েটে পরীক্ষা দিচ্ছি, সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি। আমি যেখানে পরীক্ষা দিচ্ছি চান্স পাবো ওইটা নিয়ে চিন্তা করতাম না, সবচেয়ে ভালো সাবজেক্টে চান্স পাবো কিনা সেটা হচ্ছে প্রশ্ন। পড়াশোনা করবো সবচেয়ে বেস্ট প্রতিষ্ঠানে, ঢাকা নয় নটরডেম কলেজ, সিম্পল, এর বাইরে চিন্তা করতাম না, এই হলো কথা। তো এইভাবে পরবর্তী সময়ে আমার বিশেষজ্ঞ ডিগ্রি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা আপনারা হয়তো পিজি হসপিটাল নামে চেনেন, বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে রেডিয়েশন অনকোলজিতে আমার পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি, এমফিল কমপ্লিট করেছি। আচ্ছা, এই একাডেমিক বায়োডাটাটা কেন বললাম? দিস ইজ মাই বেজ। আমার কথা বলা, আমার ব্যক্তিত্ব, আমার আত্মবিশ্বাস, আমার যোগ্যতার একটা মাপকাঠি। এটা আমি মাথা উঁচু করে কথা বলতে পারি এই জন্য যে আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। আই ক্যান টেল ইট এনিওয়্যার, এন্টায়ার ওয়ার্ল্ড, যেখানে যাব সেখানে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আমার কথা বলতে একটুও দ্বিধাবোধ হয় না। মাথা উঁচু করে নিজের পরিচয় দিই। কেন বললাম এই কথাগুলো? এরকম হতে হবে। যদি আমার এই কথাগুলো আপনাদেরকে একটু অনুপ্রাণিত করে, যে এরকম অনেকের ধারণা আছে যে রাজনীতি করে, এই এমপি, এই কি এগুলা, পড়াশোনা করে নাই, এরকম অনেকের ধারণা আছে। সেই দিন কিন্তু চলে গেছে, ওই দিন নাই। এরকম যদি কেউ ভাবেন যে না, এরা পড়াশোনা না করে আসছে, তো আমি বলবো একটু খোঁজ নিয়ে দেখতে হবে। এখন তো ওয়েবসাইট আছে, তাই না? পার্লামেন্টের ওয়েবসাইট আছে, প্রত্যেক এমপির বায়োডাটা চাইলেই খুঁজে পাবেন। সো হাসি তামাশা করার সুযোগ নাই। তো আমার মতো আরও অনেকেই আছে, আমি একাই একটা কিছু সবার মধ্যে তা না। এরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মহান জাতীয় সংসদের সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য অনেকেই কিন্তু আছেন এরকম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অভাব নাই। সব কমিউনিটির রিপ্রেজেন্টেশন আছে জাতীয় সংসদে। এটা দূরদর্শিতার, ভিশনারি লিডারশিপের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সবচেয়ে মেধাবীদেরকে রাজনীতিতে এনে তাদের সেই আসন, সেই জায়গা তৈরি করে এই বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে যিনি এই বাংলার মানুষের স্বপ্ন সারথি, এই বাংলার মানুষের স্বপ্ন পূরণের কারিগর এবং রূপকার, সেটি এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি। আমি বলতে চাই না যে শুধু রক্ত আদর্শের উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধুর পরে সফলতম রাষ্ট্রনায়ক, যিনি আমাদের স্বপ্নের সেই পথে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন। উনি আমাদের মতো এরকম যারা সব দিক বিবেচনায় সবচেয়ে ভালো, তাদেরকে নিয়ে জাতীয় রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত উনি গ্রহণ করেন, আমি করি না। আমার কোনো যোগ্যতা নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেয়ে বলার যে আমাকে মন্ত্রী করেন, এই সাহসও কারো নাই। আমরা কেউ জানতামও না যে সংসদ সদস্য হওয়ার পরে এই মন্ত্রিসভার সদস্য আমি হতে পারবো। এটা হয়তো কেউ বিশ্বাস করবেন না যে
কিভাবে হলো এটা? তো আমি না, এই মন্ত্রিসভার 47 জন কেউ জানতো না কে কি হবেন। এটা এককভাবে মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্ধারণ করেন। আপনারা শুনে থাকবেন যে আমি 7 জানুয়ারি একাদশ জাতীয় নির্বাচনের পরে যে সরকার গঠিত হলো, সেই সরকার এর মন্ত্রিসভার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি। এর প্রায় 4.5 মাস পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত নেন। তো এই আজকে 11 মাস শেষ করে 12 মাসে আমরা 1 বছরের পথে অনেক দায়িত্ব নিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের হাজারো প্রত্যাশা পূরণ করার, এই বাংলাদেশের 16.5 কোটি মানুষের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমরা ওই স্বপ্ন যাত্রার বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন সারথি, তার সন্তানের মতো আমরা এই দায়িত্ব পালন করতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে হ্যাঁ, আমরা পারি কিনা। আমরা ব্যর্থতার খাতায় নাম লেখানোর জন্য আসিনি রাজনীতি করতে। আমি পারতাম, একজন ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, একজন ডাক্তার বড় ডাক্তারের কাছে গেলে কেমন, এটা তো ধারণা আছে সবার না। ধানমন্ডিতেই অনেক বড় বড় হসপিটাল আছে, তো আমার মনে হয় সেটা বোঝানোর প্রয়োজন নেই, পারতাম আমি ওরকম, এটা কোনো ব্যাপার না আমার জন্য। কিন্তু আমরা রাজনীতি করতে আসছি আরো বড় পরিসরে, সারা দেশ ধরে। একজন ডাক্তার সারা দেশের সেবা করা খুব কঠিন। আমি একদিকে চিকিৎসাও করি, আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি এখন কোথায়, তো এরকম প্রশ্ন আমাকে মাননীয় প্রধানমন্ত্রীও করেছিলেন। আমি যখন প্রথম সংসদ সদস্য হই 2008 সালে, তখন আমার পোস্ট গ্রাজুয়েশন আমি শেষ করতে পারি নাই। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে পার্ট 2 পরীক্ষা দেব। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তুমি তো ডাক্তার, তুমি কি করছিলা? তা আমি বললাম আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টে পোস্ট গ্রাজুয়েশন করছে, এমফিল করছে। কি অবস্থা, শেষ হয়েছে কি না? বললেন। আমি বললাম না, পার্ট 2 পরীক্ষার সময় তো নির্বাচন পড়ে গেল, পরীক্ষা দিতে পারিনি। তো বলে তুমি সংসদে আসার দরকার নেই, পড়াশোনা করে আগে পোস্ট গ্রাজুয়েশন শেষ করো। প্রসঙ্গক্রমে কথাটা আসলো, আমি দাদার কথার উত্তরটা পরে দিচ্ছি। কে বললেন? মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তাই না? দেখেন, আমি আজকে অনেক জায়গায় বক্তব্যে এই কথাগুলো বলি তার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমার ধারণা দেওয়ার বোধহয় খুব বেশি প্রয়োজন নেই, কারণ সবাই জানেন তার সম্পর্কে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সারা বিশ্ব যেহেতু জানে, আমাদের ভবিষ্যৎরা জানে না এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তার স্মৃতিশক্তি সম্পর্কে একটু বলবো। এটা নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হলো, সে নির্বাচনের পরের কথা বলছি। তো 6 জানুয়ারি সেবার শপথ, মন্ত্রিসভার শপথ হয়েছিল। আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তারা 3 জানুয়ারি 2009 শপথ গ্রহণ করেছিলাম। এর পরের কথাটাই আমি বলছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছিলা। তো দেখুন তার কেমন মেমোরি। আমরা প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আমরা 4 জনকে চিনে যারা 40-এর নিচে মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। তখন আমরা 18 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম যারা বিলো 40 ইয়ার্স অফ এজ। তো 4 জনকে নিযুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ইচ্ছা। 4 জনকে উনি টিকমার্ক দিয়ে দিলেন যে এই 4 জন যাবে চীনের একটি রাষ্ট্রীয় সফরে 15 দিনের জন্য। তো যাই হোক, আমি সহ আরও 3 জন ছিল। এখন যিনি আইসিটি প্রতিমন্ত্রী পলক, আমি, মুরাদ জং ছিল তখন সাভার আশুলিয়ার এমপি, আর ব্যারিস্টার তাপস যিনি আপনাদের এমপি। আমরা 4 জন মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করে দিলেন।
আমরা যেদিন ফ্লাই করব তার আগের দিন জাতীয় সংসদে অধিবেশন চলছে, হাউসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার আসনে বসা। আমরা 4 জন লাইন ধরে গেলাম, যে সবাই সালাম করলাম যে আমরা আগামীকাল চীনের উদ্দেশ্যে রওনা হব। তো আমি পেছনে, তাপস ভাই সালাম করলেন, সবাই সালাম করলেন, আমি সবার পেছনে। আমি যখন সালাম করলাম তো মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার চেয়ারে বসা। আমি সালাম করে ঘুরছি যে দোয়া করবেন নেত্রী, এরকম বলাই দাঁড়াও তুমি। আমি বললাম চি নেত্রী। বলে তুমি না পড়াশোনা পার্ট 2, এটার খবর কি? তা আমি মাথা ঘোরাচ্ছিল যে জাতীয় সংসদে অধিবেশন চলছে, পাশে এতগুলো ফাইল দেখছে, নিচে আরও এতগুলো ফাইল। সংসদে অধিবেশন, এমপিরা কথা বলছে, স্পিকার পরিচালনা করছে, এরকম লাইন ধরে আরও সংসদ সদস্যরা কথা বলার জন্য অপেক্ষা করছে, মাথায় হাজারো চিন্তা নিয়ে থাকেন, তাই না? এর মধ্যে আমি মুরাদ, ওই যে বললাম পার্ট 2 পরীক্ষা শেষ হয় নাই, এটা তার মনে আছে। জাস্ট আমি বিস্ময়ে নির্বাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম নেত্রী, আমার পরীক্ষা তো জুলাই মাসে হবে, জুলাইয়ের 1 থেকে 3 তারিখে পরীক্ষা শুরু হয় রিটেন। পোস্ট গ্রাজুয়েশনে মেডিকেলে এরকম জুলাই টার্ম আর জানুয়ারি টার্ম, 2টা টার্মে পরীক্ষা হয় কমনলি। যারা জানেন তারা হয়তো জানা আছে আপনাদের। তো আমি বললাম নেত্রী ইসে হবে জুলাইতে, ঠিক আছে, ওটা যেন ঠিক থাকে। তা আমি বেরোয়, আমার বিষয়ের ঘোর কাটতেছে না, আমি সবাই বলতেছে কি জিজ্ঞেস করলো, কি বললো? আমি বললাম যে এটা বলতেছে। বলো কি, এটা মনে রাখলো কেমনে? আচ্ছা গেল একটা, এটা ঘোর রয়েই গেল। যাই হোক আমরা গেলাম, সফর শেষ করে আবার আসলাম, দেখা করলাম। এরপরে আবার আরেকদিন আমাদের একটি সভায়, আমি তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আমরা একটি আন্তর্জাতিক সেমিনারের অংশগ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছিল। তো উনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে যখন সবাই কুশল বিনিময় করছিলেন তখন আমার আবার, এর মানে এটা বলছে 1 মাস পরের কথা, ওটা ছিল এপ্রিলে, আবার দেখা। তো সবাই সালাম দিতে দিতে যাচ্ছে লাইন ধরে, আমিও সালাম দিতে দিতে যাচ্ছি। তো বলো এই দাঁড়াও, তোমার পরীক্ষা যেন কবে? তা আমি আবার বিস্ময়ে হতবাক নির্বাক, কি বলবো, মানে আমার বিশ্বাস হয় না আছে কিভাবে সম্ভব এটা। গেল, এরপরে আমি আসলে পড়াশোনা খুব সিরিয়াসলি করার চেষ্টা করলাম এবং আমাকে বললো তুমি কিন্তু পার্লামেন্টে আসবে না, তুমি পড়াশোনা করবা। শেষ হলো, আমি জীবনের প্রথম এমপি হয়েছি। জাতীয় সংসদের বাজেট অধিবেশন হয় জুন মাসে, এটা হয়তো আপনাদের জানা আছে। পুরো জুন মাস ধরে বাজেট অধিবেশন হয়, 30 জুন বাজেট পাশ হয় এবং একটা রেওয়াজ হচ্ছে সংসদের, যেদিন পাশ হবে বাজেট সেদিন সবাইকে অর্থমন্ত্রী ডিনারে আহ্বান করবেন, ইনভাইট করবেন। এখানে শুধু এমপিরা না, এখানে রাষ্ট্রদূত এবং ডিপ্লোম্যাট অনেকে ইনভাইট করেন। যাই হোক, সেদিন ওটা অনেক বড় একটা প্রোগ্রাম। সেখানে যথারীতি আমরা ডিনারে গেলাম, ডিনার শেষ করে আবার লাইন ধরে সবাই কুশল বিনিময় সালাম দিতে দিতে যাচ্ছে, আমিও যাচ্ছি। যেতে যেতে আবার সামনে পড়ছি, বলতেছে তুমি দাঁড়াও, তোমার পরীক্ষা কবে? তা আমি আসলে ওই দিন সত্যি আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হলো, যে এটা কীভাবে সম্ভব? এটা মাননীয় প্রধানমন্ত্রী, এটা বঙ্গবন্ধুর মেয়ে, ইনি কে, আমি কি? এরকম 350 সংসদ সদস্য, তাই না? 300 জন নির্বাচিত আর 50 জন সংরক্ষিত মহিলা, তা আমি এর মধ্যে একজন, সিম্পল। তখন তো আমি মন্ত্রী না, সংসদ সদস্য, এমপি। আমাকে বলতেছে তোমার পরীক্ষা যেন কবে? আমি বললাম 3 তারিখে। তুমি আজকে এখানে আসছো কেন? আমি বললাম আমি এখন চলে যাচ্ছি। তুমি যদি পাস না করো এবার খবর আছে। এই হলো মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, আমি সেদিন বাসায় গিয়ে আমার বউকে বললাম, সেও ডাক্তার, আমার ওয়াইফও ডাক্তার, যে বললাম আমার তখন একটাই বাচ্চা, ছোট মেয়ে, বললাম তুমি তোমার বাবার বাসায় চলে যাও, আমি ব্ল্যাক আউট করে ফেলবো, মোবাইল অফ, গাড়ি ড্রাইভার বিদায়, আমাকে কেউ যেন খুঁজে না পায়, আমার পড়ে পাশ করতে হবে।
এই অভ্যাস আমার আছে, আমি আগেই বলছি যে আমি যখন যেটা নিয়ত করবো এটা আমি করবই, কেউ আমাকে ঠেকাতে পারবে না, সোজা কথা। এই আমার অভ্যাস তো আছে, আমি সেভাবে তো বললাম। তারপরে ও বললো কোনো সমস্যা নাই, বাসেই বাবার বাসা, আমার বাসা, আরও যাই হোক। এই তো চোখ নাক মুখ বন্ধ করে পড়ে পাশ করে তখন যমুনায়, এখন তো গণভবনে নেত্রী প্রথমবার প্রধানমন্ত্রী হলেন যখন, এই 2008-এর কথা বলছি, নবম জাতীয় নির্বাচনের পরে, তখন যমুনাতে প্রধানমন্ত্রী থাকতেন। তো আমি 1 মণ মিষ্টি নিয়ে গেলাম। তো আর্মিরা ঢুকতে দেয় না, SSF ঝামেলা করে, মিষ্টি চেক করে, হ্যান করে, দেন করে, খুব ঝামেলা। আর প্রধানমন্ত্রী কোনো কিছু খাওয়ার আগে ওটা 70 বার চেক করে, বুঝছেন। যাই হোক, এটা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, সমস্যা। রাষ্ট্রপতির বক্তব্য শোনা হয়েছে কখনো? ও কেমনে খায় বলছে তো গল্পটা, একটা ডিম কয় ভাগ, ওই ডিম কাটতে কাটতে 4 ভাগের 1 ভাগ সে পায়, বাকিটুকু খায় ফেলে সব। কারণটা হলো টেস্ট করে। এই টেস্ট কারা কারা করে সেটা গল্প লম্বা হয়ে যাবে, আমি অলরেডি আধা ঘন্টা বলে ফেলছি, শেষ করব। তো যাই হোক, আমি মিষ্টি নিয়ে গেলাম, যে যাই হোক ওটা ঢুকলো, আমি যে তো বললো তুমি এত মিষ্টি নিয়ে এসছো কেন? তাই বললাম আমি তো পাস করেছি নেত্রী। আমি মানে একদম যুদ্ধ জয় করার মতো ভাব, যে পাস করে আসছি। ও ভেরি গুড, ভেরি গুড। আমি নেত্রী মিষ্টি খাইতে হবে, কারণ আমি তো মিষ্টি খাই না। মিষ্টি তো খাইতেই হবে নেত্রী, আপনি আমাকে 3 বার ধমক দিয়েছেন, আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। আমি যদি পাস না করতাম, আমি আর সংসদে যেন না আসি, আপনি এই হুমকি দিয়েছেন আমাকে, তোমাকে সংসদে আসতে হবে না। আচ্ছা কি বললো শোনেন। আচ্ছা মিষ্টি অর্ধেক করলো, চামচ দিয়ে কেটে অর্ধেক বললো যে এটা তুমি খাও অর্ধেক, আর আমি অর্ধেক খাই। তো উনি অর্ধেক নিলেন, আমাকে অর্ধেক খাইতে বললেন। খাওয়ার পরে বললেন যে এই যে তুমি পোস্ট গ্রাজুয়েশন শেষ করলা, এটা আমার লাভ হবে না তোমার লাভ হবে, এটা সময় বুঝবা। এটা কত সালে বললো? 2009 সাল। আমি 2018-তে মন্ত্রী, তাই না, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। এটা হলো শেখ হাসিনা। এটা আমি একটা জ্বলন্ত ইতিহাস সাক্ষী তার প্রশ্নে। কেন বললাম যে এরকম অসাধারণ অবিশ্বাস্য মেমোরি, কি ভীষণ স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি, কি অসাধারণ প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা, এটা আমরা আমাদের জীবন দিয়ে জানি। তো যে দেশের প্রধানমন্ত্রী এরকম, যে বাংলাদেশকে আজকে সব সূচকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে উনি এখনো যে পরিশ্রম করে, আমরা পারি না তার সাথে। বললেন যে অনেক পরিশ্রম করে, অনেক কর্ম, অনেক কিছু, তার তুলনায় তো শিশু, ঠিক কিনা? উনি যে পরিশ্রম করতে, এখন কোথায় আছেন? স্পেন থেকে এখন ফ্লাইটে আছেন, তাই না? কি ক্লাইমেট ভালনারেবল ফোরামের COP25 সেই সেমিনারে অংশগ্রহণ করলেন। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের, শি ইজ দ্য পায়োনিয়ার স্পোক্সম্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড। জাতিসংঘ তাকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এই অ্যাওয়ার্ড ভূষিত করেছেন না? পৃথিবীতে তার চেয়ে স্ট্রং ভোকাল, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার চেয়ে বড় কণ্ঠস্বর সমগ্র পৃথিবীতে নাই। এবং আপনারা জানেন যে এই ক্লাইমেট ভালনারেবল ফোরাম, এই ফোরামের আগামী বছর সভাপতি হবেন সমগ্র বিশ্বের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা অলরেডি ডিসাইডেড, শি ইজ ইলেক্টেড ফর দ্য নেক্সট ইয়ার। তো আমি কয়টা পুরস্কারের কথা বলবো। সাউথ অ্যাওয়ার্ড কেন পেয়েছিলেন? যে বাংলাদেশের শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার নামিয়ে, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG সে ফিল আপ করে তার চেয়ে সূচক আরো বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক কনসেপ্ট, সেটা 1998 সালে শুরু করেছেন। এগুলো ইউনিক কনসেপ্ট, সারা পৃথিবীর কোথাও নাই। আজকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি তাকে ভ্যাকসিন হিরো এইবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপাধি দিয়েছে না? ভ্যাকসিন হিরো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে।
তো এরকম অসংখ্য উপাধি। আজকে বাংলাদেশের সূচক সব ক্ষেত্রে 8.13 প্রবৃদ্ধি। এই ইতিহাসই নাই বাংলাদেশে, 48 বছরের বাংলাদেশে আমার ইকোনমিক গ্রোথ 8.13 অ্যামাং দ্য হোল এশিয়া। কোনো দেশ এত দ্রুত এত প্রবৃদ্ধি অর্জন করতে পারে নাই। সব সূচকে কয়টা বলবো, বাংলাদেশের রিজার্ভ, রেমিট্যান্স, সব ক্ষেত্রে। খালি ওই যে পেঁয়াজ রসুন আদা এটা নিয়ে চিন্তা করেন না, সারাদিন রাত এক ব্যবসা হয়েছে গুজব এবং আন্তাজে 150-200। আচ্ছা আমি যদি বলি রাষ্ট্রপতি কি বলছেন, খাইলাম না পেঁয়াজ, এটা বলছে তো খাবো না পেঁয়াজ, 1 মাস খাইলাম না, দেখি কি হয়। আর আমি কি বলতে চাই যে পেঁয়াজ কি, এটা কি ফ্যাটাল কিছু, না খাইলে কেউ মারা যায়? এটা কি অত্যাবশ্যকীয় উপাদান? এটা কি জীবন রক্ষা করা, জীবন নাশ হওয়া কোনো কিছুর সাথে সম্পৃক্ততা আছে পেঁয়াজের? তো হোয়াট দ্য হেল, এত মাতামাতি নাচানাচি পারাপারি। আপনি দেখেন টিসিবির চেয়ে পেঁয়াজ বিক্রি হয় ট্রাকে করে, টেলিভিশনে সবার আগে ওই নিউজ। মানে কি? তো ওই পেঁয়াজ না খাইলে কি ওই যে পারাপারি করতেছে ওই বুড়া বুড়ি, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু বালক যুবা কি মারা যাবে নাকি পেঁয়াজ না খাইলে? তো সমস্যাটা কি? তা হ্যাঁ, সমাধানে বলতে পারেন যে এটা তো কথা হলো না, সমাধান কি? সমাধান নিশ্চয়ই আমরা করব। আমরা আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে আজকে আমরা কোথায়? একদিকে বিশ্ব জয় করে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সারা পৃথিবীর 57টি দেশ যাদের মহাকাশে স্যাটেলাইট আছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। বাংলাদেশ বার্মার সাথে 40 বছরের অধিক আন্তর্জাতিক আদালতে লড়াই করে, আইনি লড়াই করে বার্মার থেকে 1,11,000 বর্গ কিলোমিটার জয় করা বাংলাদেশ আমাদের আজকের বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে। আমরা ব্লু ওশেন, ব্লু ইকোনমি, মাননীয় প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ আহরণের জন্য ব্লু ইকোনমি ঘোষণা করেছে। দেখেছেন না কিছুদিন আগে ব্লু ইকোনমি ফোরামের বিশাল আন্তর্জাতিক একটি সেমিনার আমার দেশে অনুষ্ঠিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। আচ্ছা কোনটার কথা বলবো, আমার ঘন্টার পর ঘন্টা লাগবে, আমি বক্তব্য বাড়াতে চাই না। জানেন, সবাই জানেন, এটা সার্চ করলেই পাবেন, গুগলসে ঢুকেন, হোয়াট আর দ্য অ্যাচিভমেন্টস। ভাই আমার দাদা বলেছে সে কি এটা হেনরি কিসিঞ্জার বলতো কি বটমলেস বাস্কেট। তো আমি কি বলতে চাই যে মিস্টার কিসিঞ্জার, কাম হিয়ার, let's see, it is the basket full of success, it is the basket full of progress, it is the basket full of dream, it is the basket full of achievement. Look at yourself, your America is going down, Bangladesh is rising up, and no one can stop us, no one can stop us. আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, এই কথাটা বঙ্গবন্ধু অনেক আগেই বলেছিল। এই হেনরি কিসিঞ্জারের মতো আমার নুরুজ্জামান ভাইয়ের ভাষায় শিক্ষিত মূর্খের প্রলাপ আজকে প্রলাপ হিসেবে, ব্যর্থ হিসেবে প্রমাণ করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি সেই বাংলায়, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের লক্ষ্য একটাই, আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলব। আমরা আধুনিক, উন্নত, সমৃদ্ধ, সন্ত্রাস দুর্নীতিমুক্ত, রাজাকার জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আমাদের লিমিট ইজ দ্য স্কাই, আকাশ ছুতে হবে। Dream comes true one day, inshallah. We shall overcome, definitely.